আমি স্বপ্ন ধরে রাখতে পারি না, পরের দিন সকালেই মনে হয় হয়তো হবে না আমার দ্বারা। এই মানুষগুলোর জন্য কি বলবেন? আমি জানতাম না তুমি এই প্রশ্নটা করবে। আমার গায়ে কাটা দিচ্ছে। এই প্রশ্নের উত্তর আমার গেঞ্জি বলে দেবে। আমার কাছে একটি বাচ্চা আসে, যে বাচ্চাটির বিরাট স্বপ্ন আমি হার্ভার্ডে পড়ব। বাচ্চাটির মা এসে বলছে, স্যার ওকে বুদ্ধি দিন যাতে ও শহরের বাইরে না যায়, কলকাতাতেই পড়াশোনা করে। প্রথম কথা হচ্ছে, দুর্বল, গরিব, এগুলো কিন্তু মাইন্ড ব্লকেজ। আপনার সাথে এপিসোড হওয়ার পর বা মাঝে মাঝে যখন মানুষের সাথে ইন্টারাকশন হয়, তখন আমাদের কাছে আসে যে আমি স্বপ্ন দেখি, আমি মোটিভেশনাল ভিডিও দেখি, আমি স্বপ্ন ধরে রাখতে পারি না, পরের দিন সকালেই মনে হয় যে হয়তো কালকে ভেবেছিলাম, বাট হয়তো হবে না আমার দ্বারা। সেটা এক একটা মানুষের এক এক রকম স্বপ্ন থাকতে পারে, এবং অনেকেই ভাবেন যে আমি হয়তো একটু বেটার পরিস্থিতিতে থাকলে ভালো করতে পারতাম, বাট হয়তো এই জন্মে হবে না। এই মানুষগুলোর জন্য কি বলবেন? আমি জানতাম না তুমি এই প্রশ্নটা করবে। আমার গায়ে কাটা দিচ্ছে। এই প্রশ্নের উত্তর আমার গেঞ্জি বলে দেবে। আমার কাছে একটি বাচ্চা আসে, যে বাচ্চাটির বিরাট স্বপ্ন আমি হার্ভার্ডে পড়ব। বাচ্চাটির মা এসে বলছে, স্যার আপনি জানেন না আমার ছেলের কি রোগ আছে। বাচ্চাটির মা এসে বলল, ওর ইমিউনো ডিজিজ আছে। আমি বাচ্চাটির নাম বলতে দ্বিধাবোধ করছি না। বাচ্চাটি আজকের দিনে বিরাট সফল। তার নাম আর্য। তার মা কাকলি। কাকলি দিয়ে এসে বললেন যে আমার ছেলের বিরাট বড় প্রবলেম, ওর শরীরে এমন একটা রোগ আছে যে কারণে ওর বাড়িতে কেউ কাশলে তাকে একটা বড় নার্সিংহোমে ভর্তি করতে হয়। ইমিউনো ডিজিজ, এটা যে কোনো সময় ওকে কোলাপস করে দিতে পারে। স্যার ওকে বুদ্ধি দিন যাতে ও শহরের বাইরে না যায়, কলকাতাতেই পড়াশোনা করে। আমি ছেলের সাথে কথা বলে বুঝলাম এই ছেলে অন্য জিনিস। তার ভেতরে অলরেডি সেই পেট্রোল রয়েছে, মানে দেশলাইয়ের খালি পড়াটা বাকি। আমি কাকলিদিকে বললাম, আপনার কাছে দুটো অপশন। আপনি ছেলেকে নিয়ে অন্য কারোর কাছে যান, যারা হয়তো আপনার কথা শুনে গাইড করবে। আর যদি মনে করেন আমার কাছেই রাখবেন, তাহলে ছেলের স্বপ্ন সফল করার জন্য আমাকে সুযোগ দিন। আমি দায়িত্ব নিচ্ছি আমার সন্তানের মতন। লং স্টোরি শর্ট, সে কিন্তু হার্ভার্ড থেকে রিসার্চ করে ফিরে আমাকে তার গুরুদক্ষিণা দিয়েছে, এই হার্ভার্ড। সো ইট ইজ অল পসিবল। প্রথম কথা হচ্ছে, দুর্বল, গরিব, এগুলো কিন্তু মাইন্ড ব্লকেজ। এগুলো ইউনিভার্স বলছে না, এগুলো তুমি তোমাকে বলছো। সেলফ টক, অলওয়েজ রিমেম্বার, সেলফ টক তোমাকে কিন্তু পুয়ার করে, রিয়েলিটিতে পুয়ার করে না। যে কারণে অনেক সময় কোটিপতিরাও নিজেকে কি ভাবে, আমার তো কিছুই নেই। আবার অনেক সাধারণ মানুষ ভাবছে আমার কাছে অনেক কিছু আছে। বিশ্বাসটা কিন্তু আসা দরকার। যে কারণে লাস্ট বাট নট দ্য লিস্ট একটা গল্প দিয়ে আজকে শেষ করব, যেটা হয়তো আমার মনে হয় সবাই খুব ভালোভাবে নেবে। রকাফেলার খুব বিখ্যাত একজন মানুষ, প্রচুর টাকার মালিক, যাকে টোটাল মানে ইউকে, ইউএসএ, বিভিন্ন মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির লোকেরা চেনে তখনকার দিনে যখন রকাফেলার ছিলেন। একটি ছেলে, সে একটি পার্কের একটি চেয়ারে বসে মনে মনে ভাবছে, আমার জীবন আমি শেষ করে দেবো, বিকজ আমার কাছে আর কিছুই নেই, যত রকম যা চেষ্টা করেছি সব শেষ। আমার পকেটে পড়ে আছে $10। হঠাৎ করে দেখলো সেই পার্কের বেঞ্চে তার পাশে এসে একজন বয়স্ক লোক এসে বসে ওকে অনেকক্ষণ ধরে দেখছে। তার গলায় সুন্দর ড্রেস এবং গলায় টাই, এবং দেখতে দেখতে ও তখন বলছে যে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ডিপ্রেসড, কি হয়েছে? ও ছেলেটা মনে মনে ভাবছে, আমি তো নিজেকে শেষই করে দেবো, এনাকে বলি। এনাকে বললেই বা ইনি কী করবেন, বয়স্ক একজন মানুষ। তো ওনাকে যেই ওর প্রবলেমটা বললো, এটা কোনো প্রবলেম নাকি, আই ক্যান হেল্প ইউ বলে সে তার পকেট থেকে একটা চেক বই বার করে সই করে দিয়ে চেকটা দেওয়ার সময় বলল, ইউ নো মাই নেম? ও বলছে না। বলে, আই অ্যাম দ্য রকাফেলার। ইউএসের সব থেকে বড় মানি বিজনেসের মধ্যে আমি রয়েছি, আমার কাছে পৃথিবীর সব থেকে বেশি টাকা আছে। এর মধ্যে ব্ল্যাঙ্ক চেক দিলাম, তুমি তোমার নিজের পছন্দ মতন অ্যামাউন্ট বসাবে। ওই দেখো ব্যাংক, ব্যাংকে গিয়ে ফেলবে, টাকা তোমার। একটাই শর্ত, 1 বছর বাদে ওই টাকাটা তোমাকে এই বেঞ্চেই ফেরত দিতে হবে। ও বিশ্বাস করতে পারছে না, ইউনিভার্সের কথা ভাবছে, ও জিসাসের কথা ভাবছে, এটা কি করে সম্ভব, আমার $10 আর আমার কাছে এত বড় একটা চেক। ও থ্যাংক ইউ বলে ওই চেকটা পকেটে ঢোকায়, ব্যাংকের দিকে খুব স্পিডে হাঁটতে থাকে, তার কারণ তখন ব্যাংক বন্ধের সময়। ও খুব এক্সাইটেড যে এত টাকা লিখবো যে টাকা দিয়ে আমি বিরাট কিছু করব। হঠাৎ করে ওর মাথায় স্ট্রাইক করলো, চেকটা তো ফেললেই আমার কাছে ক্যাশ চলে আসবে, দেখি না এই $10 দিয়ে আমার কাছে কি হয়। এবং তারপরে রেস্ট ইজ হিস্ট্রি। ওই $10 দিয়ে লোকাল মার্কেট থেকে সে 10টা টমেটো কেনে। সেই টমেটো কিনে লোকাল পাড়ার মধ্যে গিয়ে ওই টমেটোগুলো বিক্রি করে 30% প্রফিটে, এবং উইদিন 10 ডেজের মধ্যে তার প্রফিট মার্জিন নিয়ে যায় 100%-এ।
এবং উইদিন 1 মান্থের মধ্যে সে ওখানে একটা ছোট দোকান দেওয়ার মতন টাকা জোগাড় করে। উইদিন 6 মান্থের মধ্যে সে 4টে লরি কেনে। উইদিন 9 মান্থের মধ্যে ওই এরিয়াতে সে বিরাট বড় একজন বিজনেসম্যান হয়ে দাঁড়ায়। 1 বছরের মাথায় ওই চেকটা না ভাঙিয়ে আসে, ওই বেঞ্চে বসে চেকটা ফেরত দেবে। কিন্তু ঘটনাটা এরকম ঘটে, যখন চেকটা ফেরত দেবে বলে সে দেখতে পাচ্ছে যে দূর থেকে ওই ভদ্রলোক এগিয়ে আসছে, হঠাৎ করে শুনতে পায় একটা সাইরেনের আওয়াজ। 4-5 জন লোক এসে ওনাকে তুলে নিয়ে চলে যাচ্ছেন। ছেলেটি ছুটে গিয়ে বলছেন, ওনাকে তুলে নিয়ে যাচ্ছেন কেন? বলছে, কেন, তোমার কি? বললো, না, উনি আমাকে একটা চেক দিয়েছেন। বলে, উনি সবাইকেই চেক দেন। উনি নিজেকে বলেন উনি রকাফেলার। অ্যাকচুয়ালি উনি একজন মানসিকভাবে বিকৃত একজন মানুষ। উনি নিজেকে ভাবেন হ্যালুসিনেশনের মধ্যে রয়েছেন, নিজেকে ভাবেন রকাফেলার। তোমাকেও কোনো চেক দিয়েছে নাকি? বলে ঘটনাটা ওখানেই শেষ। ছেলেটা চেকটার দিকে তাকায় আর জিজাসের দিকে তাকায়। জিজাস, তুমি ভাগ্যিস ওই চেকটা আমাকে দিয়েছিলে। তো অলমাইটি আমাদেরকে একটা চেক দিয়েছে, যে চেকটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে। এই ব্ল্যাঙ্ক চেককে ইউজ করার রেসপন্সিবিলিটি কিন্তু আমার আর তোমার বা আমাদের সবার। আমরা পারি কিন্তু এই ব্ল্যাঙ্ক চেকটাকে কয়েক হাজার কোটি টাকায় নিয়ে যেতে। সো ইট ইজ ইয়োর ফারারি। এবার তোমার ফারারিটাকে তুমি কার সাথে কাটাবে? তোমার কাছে ইনস্টাগ্রাম ফেসবুকে সারাদিন পড়ে ঘুমাবে, নাকি নিজের ভেতরটাকে ড্রিল করবে? ইট ইজ আপ টু ইউ। আর আমার মনে হয় দুর্বল ভাবলে কিন্তু দুর্বল হওয়া যায়। দুর্বলকে সবল ভাবার জন্য রোজ যদি আমি একবার হলেও বলি, ইয়েস আই এম এ চ্যাম্পিয়ন, ইয়েস আই এম এ চ্যাম্পিয়ন, আই ক্যান ফিল ইট। আর ওই একটাই কথা যেটা আমি বলে থাকি, যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। বোঝা খোঁজা পাওয়াকে লাইনে রাখো, বাবা মার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখো। আর যদি সম্ভব হয়, বাবা মাকে রোজ যদি একবার করেও ভালো করে পা ধরে এটা বলা যায়, ঈশ্বরের প্রথম বেস্ট সৃষ্টি, বেস্ট ভগবান আমার বাবা মা, আমার মনে হয় এর মধ্যে সব কিছু হয়ে যাবে। মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনলাম। ডেফিনেটলি আপনাদেরও অনেক প্রশ্ন থাকবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। তবে অনেকগুলো প্রশ্ন বাকি রইল। আমরা পরবর্তীকালে একটি এপিসোডের কথাও ভাবছি, যে যেখানে যারা মোটামুটি 18 থেকে 25 বছরের মধ্যে রয়েছে, তাদের জীবন নিয়ে কি কি সমস্যা হয়, সেই কোশ্চেনগুলো কালেক্ট করে একটা এপিসোড করব। তবে আজকে শ্রীরামপুরে আসার জন্য, এতটা সময় দেওয়ার জন্য অনেক 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 থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। তবে আমি একটা কথাই বলবো, তুমি আমার সাথে হয়তো একমত হবে, আজকের ডেটে টাকা রোজগার করা খুব কঠিন, খরচা করা খুব ইজি, নলেজ কালেক্ট করা খুব ইজি। কেননা ইন্টারনেট আছে, চ্যাট জিপিটি আছে, কিন্তু নলেজকে রাইট টাইম রাইট সিচুয়েশনে ইমপ্লিমেন্ট করাটা টাফ। মানে ইনফরমেশন নলেজ সবার আছে, ইমপ্লিমেন্টেশন কতজন করছে। এখান থেকে যদি একটা পয়েন্টও একজন শ্রোতাও যদি ইমপ্লিমেন্ট করে, তাহলে তোমার আমার সার্থকতা। অবশ্যই। থ্যাংক ইউ। তবে আজকের জন্য অনেক অনেক ধন্যবাদ। সময়ের অভাবে, ইচ্ছা না থাকলেও এপিসোড এখানেই শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ সকলকে।